হাই, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? ওকে, আমিও ভালো আছি। তাহলে আমি এই ভিডিওটা যে করছি এর একটা রাগের উপরে আমি চর্চা করব। তাছাড়া কিছু আমার অভিজ্ঞতার কথা বলবো, যেটাতে হয়তো আপনারা আম, কি বলবো, আরও আগ্রহী হয়ে উঠতে পারেন। তবে একটা কথাই আমি বলছি, যে ঘটনাগুলোর উপরে অবলম্বন করে বলবো, আজ থেকে প্রায় 42-43 বছর আগেকার কথা। হয়তো আপনারা অনেকেই জন্মাননি, হ্যাঁ, কিন্তু আমাদের মতন লোকেদের সৌভাগ্য যে আমরা বড় বড় শিল্পী সংস্রবে আসতে পেরেছিলাম এবং তাদের ডাইরেক্ট প্রোগ্রাম দেখতে পেরেছি, বা তাদের কি বলবো, ডেমো বা ডেমনস্ট্রেশন আমরা ফলো করতে পেরেছি। এটা আমাদের চরম চরম সৌভাগ্য। কিন্তু তাদের জায়গা তো আর আমাদের পৌঁছানোর পক্ষে সম্ভব না। কিন্তু আজ যদি আমি আপনার সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে আপনাদেরকে জানাই, আপনারাও হয়তো খুশি হবেন এবং আরও বিভিন্ন রকমভাবে আগ্রহী হয়ে উঠবেন আমার কথার উপরে বেস করে। সেই জন্য আজকে আমি আমার ভিডিওটা তৈরি করছি। তার আগে বলছি, ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটা বারবার দেখারও চেষ্টা করতে পারেন যদি ভালো লেগে থাকে, সেটা আলাদা ব্যাপার, যার যার অভিরুচি। যাই হোক, আমি আজ 42-43 বছর আগেকার কথা বলছি। তাহলে মানে 42-43 বছর মানে 3 যুগ 3.5 যুগ আগেকার কথা। তখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছি, মিউজিক ইনস্টিটিউশন। সেখানে আমি যখন গেলাম, গিয়ে তো খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছি বলা বাহুল্য। আর আমাদের থিওরিটিক্যাল ক্লাসটা আমরা বেঞ্চের মধ্যে যেমনভাবে বসে সাধারণত সব স্টুডেন্টরাই পড়াশোনা ফলো করে, ক্লাস ফলো করে, সেরকমই। কিন্তু আমাদের প্র্যাকটিক্যালটা অন্যরকম, একেবারেই আলাদা ধরনের। সেখানে আমাদের মেঝেতে বসে, গুরুমুখী শিক্ষা তো, মেঝেতে বসে শিখতে হতো। কিন্তু তার থেকে আমার বড় অভিজ্ঞতা, আমি অন্যান্য অভিজ্ঞতার কথা এখন শেয়ার করব না, যেটা আমার খুব বড় একটা স্মরণীয় অভিজ্ঞতা, সেটাই আমি বলছি। আমাদের ইউনিভার্সিটিতে যখন আলী আকবর খাঁ এবং রবিশঙ্কর আসলেন, রবিশঙ্কর বিদেশে থাকতেন তখনও। যখনই আসে সব ইনস্টিটিউশনরা খোঁজখবর পেয়ে যেত। মানে এত সুন্দর, মানে একটা বড় বড় লোকেরা আসলে তাদেরকে কী করে, আসলে তারা তো একদিন দুদিনের জন্য আসে না, তারা হয়তো প্রোগ্রাম করতে আসলো ইন্ডিয়াতে, কিছুদিন হয়তো রইল। তখন ইউনিভার্সিটি বা কোনো ইনস্টিটিউশনের রিকোয়েস্টে তাদেরকে আমন্ত্রণ জানাতো এবং বড় বড় শিল্পীরা আসতে বাধ্য হতো। সেই হিসেবে আমাদের ইনস্টিটিউশনেও এসছিল। রবিশঙ্কর যেদিন আসলেন তার আগের দিন থেকে তা পুরো ছড়িয়ে গেছে রবিশঙ্কর আসছেন। তো আগের দিন থেকে আমাদের যে মঞ্চতে প্রোগ্রামটা হবে, সেই মঞ্চের ঠিক উল্টো দিকে একটা মানে আপনার লনের মতন জায়গা, বিরাট বড় লনের মতন জায়গা। আগের দিন রাত্রি থেকে সব সাংবাদিকরা ভিডিও নিয়ে রাত কাটিয়েছে। কারণ না, এত ভিড় হয় সে চিন্তাতীত। ওটা তার খোলা প্যান্ডেলের মধ্যে হচ্ছে না, সেরকম কোনো জায়গা নেই যে খোলা প্যান্ডেলে করতে পারবে। তারা রাত কাটিয়েছে এবং আগের দিন রাত্রে সব স্টুডেন্টরা যারা সব খুব ভালো খবরাখবর রাখতো, তারা সারা রাত্রি ওই চেয়ারে, মঞ্চের ভেতরে গিয়ে চেয়ারে বসে রাত কাটিয়েছে বা লাইন দিয়ে রাত কাটিয়েছে তারা। এরকম পরিস্থিতির মধ্যে আমার সৌভাগ্য, আমি অনেক পেছনে গিয়ে আমি দাঁড়ানোর সুযোগটা পেয়েছি, না বসেছি আমার ঠিক মনে করতে পারছি না। আমরা কয়েকজন মিলে সেদিনকে এসছেন রবিশঙ্কর, এবং রবিশঙ্করের সাথে সাপোর্টার হিসেবে, মানে কি বলবো, সঙ্গে তো শীর্ষ সামন্ত থাকে অনেক সময়, সেরকমভাবে আশিস খাঁকেও নিয়ে এসেছিলেন। আশিস খাঁ ছিলেন আলী আকবর খাঁর সন্তান, ছেলে তখন। এবং সেই সময় দেখলাম নিখিল ব্যানার্জিও এসেছেন, সব বড় বড় শিল্পী, তাদের নাম করাটাই আমার ইয়ে। উনি এসে
এসেছেন, কিন্তু নিখিল ব্যানার্জি তখনও মানে প্যারালাইজড, উনি বাজাতে পারতেন না, আর প্যারালাইসিস হয়ে যাওয়ার পর থেকে উনি এবং নিখিল ব্যানার্জি রবিশঙ্কর দুইজনেই সতীর্থ আলাউদ্দিন খাঁর সব স্টুডেন্ট। হ্যাঁ, ওনারা তাছাড়া তো বড় বড় আরে অনেক শিল্পী এসছেন, আমার অতটা মনে নেই। উনি ডেমো দিলেন ছায়ানট রাগের উপরে, মানে অপূর্ব ডেমো দিলেন। সবার আগে উনি বন্দেজটা গাইলেন, ওনার ভয়েস কোয়ালিটি শুনলাম। উনি তালিমও নিয়েছেন কোনো একজনের থেকে, খুব বড় শিল্পীর থেকে উনি তালিম নিয়েছেন, ভোকালে তালিম নিয়েছিলেন এবং খুব সুন্দর গাইলেন। এবং মানে ছায়ানট রাগের যে রূপটা, কিভাবে তুমি সেপারেট করবে অন্য রাগ থেকে, কিভাবে তোমার পর্দাগুলো ব্যবহার করলে রাগের রূপকে সুন্দরভাবে প্রকাশ করতে পারবে, সবটাই উনি বিভিন্ন রকমভাবে ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে আমাদেরকে বোঝালেন। এবং সেখানে উনি নিজে বাজাননি সেতার, উনি আশিস খাঁকে দিয়ে শরৎ বাজিয়েছিলেন। আশিস খাই সেগুলোকে করেছে, উনি বলেছেন, আর আশিস খা বাজিয়েছে যেগুলো যেগুলো বাজানোর দরকার, মানে দেখানোর জন্য। তো এই যে একটা সুন্দর পরিবেশের মধ্যে পদার্পণ করতে পেরেছি, সেটা মানে কি বলবো, ঈশ্বরের অশেষ কৃপাতে এটা হয়তো আমার জীবনে এসেছিল, সেটা বলা বাহুল্য হয়তো। আমি তাছাড়া তো রবিশঙ্করের আমি প্রত্যেকটা প্রোগ্রাম আমি বাংলাতে যে হতো আমি দেখতাম, প্রত্যেকটা প্রোগ্রাম আমি দেখতাম, মানে ওনার খুবই প্রোগ্রাম দেখতাম। তাছাড়া প্রোগ্রাম দেখেছি, কিন্তু ডেমনস্ট্রেশন তো আপনার পাওয়া যাবে না। ডেমোটা একমাত্র মিউজিক ইনস্টিটিউশনেই ওনারা দেয় স্টুডেন্টদের উদ্দেশ্যে, সেখানে তারা কোনো প্রোগ্রাম করতে চায় না, আলাদা কোনো মানে বাজায় না তারা। যাই হোক, তারপরের দিন ছিল আলী আকবর খাঁ। ওরে বাবা, আপনাদের কাছে কি বলবো, মানে পুরো ওই মানে লনটায় গিজ গিজ করছে, সব আগের দিন রাত্রে ঢুকে পড়ে। আর যারা রয়েছে তারা একদম বড় ব্যাগে করে, মানে সেখানে উপস্থিত ছিল, যার নাম না বললেই নয়, আপনার দেবরাজ রায়, সম্ভবত তখন রিপোর্টার হয়ে গিয়েছিল, সম্ভবত নিউজ রিডার ছিল তখনও। দেবরাজ রায় তো নিউজও পড়তো। তো প্রথম একদম বাচ্চা বয়সে তো আমি ওর অভিনয়ও দেখেছি, বড় বয়সে অভিনয় দেখেছি, কিন্তু তখনও নিউজ রিডার ছিল। ও এসছে, এই একজন আমার মনে পড়ে গেল হঠাৎ, নিউজ রিডার হিসেবে ও এসছিল। মানে সবাই না বড় বড় ব্যাগে করে পুরো তৈরি হয়ে আসতো, মানে খাওয়ার দাওয়ার তাদের জিনিসপত্র নিয়ে যাতে নড়াচড়া করতে না হয়, ওই জায়গাটাকে সেট করে রাখার জন্য। আর সব ওই লনের মধ্যেই ছিল। তো যেদিনকে আলী আকবর খাঁ আসলেন, সে তো অচিন্তনীয় ভিড়। সেদিন দুটো মেয়ে সাফোকেশনে সেন্সলেস হয়ে গেল, মানে এতটা সাফোকেশন হচ্ছে। অত উন্নত ধরনের তো আর মঞ্চ না, যেখানে যে মানে বিশাল একটা সিনেমার হলের মতো তো না, কিছুটা তো ছোট। তারপরে আলী আকবর খাঁ কী রাগের উপরে ডেমো দিয়েছিলেন আমি ঠিকটা মনে করতে পারছি না, ভুলে গেছি। তবে হয়তো আমি ইয়েতে গেলে, সার্চে গেলে হয়তো পেয়ে যাব সেটা। তো যাই হোক, সালটা মনে রাখতে পারলেই, আমি মনে করতে পারলে আমি পেয়ে যাব। যাই হোক, এই যে একটা সুন্দর পরিবেশ বা বড় বড় শিল্পীকে সরাসরিভাবে তাদের ডেমনস্ট্রেশন দেখলাম, সেটা কি কম ভাগ্যের ব্যাপার? সেটা তো একটা বিশাল ভাগ্যের ব্যাপার আমাদের জীবনে। হ্যাঁ, আর আলী আকবর খাঁ তো একদম মানে আলাউদ্দিন খাঁর সন্তান, সে তো সন্তান ছিলেন। হ্যাঁ, তো ঠিক আছে, যাই হোক, আমি এই যে আমি ঘটনাগুলো বললাম, এই ডেমনস্ট্রেশন পাওয়াটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, সবাই পায় না। আর আমি এত প্রোগ্রাম দেখতাম,
অসম্ভব প্রোগ্রাম দেখতাম। তার কারণটা হলো একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়ে এসেছি। আমার বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই জানতো যে আমি সঙ্গীতের জগতের মানুষ। যে যেখান থেকে যত ক্লাসিকের প্রোগ্রামের, কারণ জেনারেল এমনকি মানে আধুনিক প্রোগ্রাম করো, আমাকে এসব টিকিট দিয়ে যেত যে সুস্মিতা নাও তুমি দেখতে যাবে, সঙ্গে দুজন করে। মানে ইভেন আমি ইউনিভার্সিটির বন্ধুদেরকে সঙ্গে করে নিয়ে প্রোগ্রাম দেখতে গেছি, তারাও ফ্রিতে আমার সাথে প্রোগ্রাম দেখেছে। মানে এতটাই আমাকে ভালোবাসতো এবং সবাইকে সুযোগ করে দিয়েছিল। যাই হোক, সেটা আমার ভাগ্য, সেটা সেই স্মৃতিটা নিয়েই বেঁচে রয়েছি। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, আমি আমার যে তবলা গুরু ছিলেন, যিনি তবলা প্লেয়ার, আমার সঙ্গে তবলা, আমি যার তবলাতে প্র্যাকটিসে বসতাম, ওনাকে আমি বলে রেখেছি, উনি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আমি ওনাকে বলে রেখেছিলাম আপনি যেখানে বাজাতে যাবেন আমাকে নিয়ে যাবেন। এবং আমার ফ্যামিলির সঙ্গে তার খুব ভালো রিলেশন হয়ে গিয়েছিল। যাই হোক, তো আপনাদের বড় বড় শিল্পীর নাম বলছি, শ্যাম গাঙ্গুলি। শ্যাম গাঙ্গুলির বাড়িতে একটা বড় ইনস্টিটিউশন ওনার নিজের। তো যখন ভিজি যোগ পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হলেন, তখন শ্যাম গাঙ্গুলির স্টুডেন্টরা তাকে ভিজি যোগকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দিয়েছিলেন। সেই প্রোগ্রামে আমার তবলার গুরুজি ভিজি যোগের সঙ্গে তবলা বাজিয়েছিলেন। সেই সূত্রে আমি গিয়েছিলাম এবং উনি আরও অনেক কিছু বাজিয়েছিলেন, কিচ্ছু মনে করতে পারছি না, সবই ওই সেম একই সময়কার ঘটনা বলছি। উনি আমাকে উনি মিয়াকি মল্লার বাজালেন। মিয়াকি মল্লার বাজাতে গিয়ে যা সুন্দর, উনি তো বাংলা জানতেন না, হিন্দি আর ইংলিশ, হ্যাঁ, আচার্যা ছিলেন উনি। তা হিন্দি আর ইংলিশে কথা বলেছেন। উনি বলছেন কিভাবে তিরোভাব করা হয়, একটা রাগকে তুমি দাঁড় করিয়ে, মানে বন্দেশ বাজিয়ে দাঁড় করিয়ে তার বিস্তার একটু করার পরে তুমি কিভাবে তিরোভাব করছো, কিভাবে আবির্ভাবে আসছো, কিভাবে আবির্ভাব হচ্ছে, কিভাবে তিরোভাব হচ্ছে, এবং কীভাবে রাগের, দুটো রাগের মধ্যে এই মেন রাগের সঙ্গে আরেকটা রাগের সঙ্গে তুমি পার্থক্য করছো। তিরোভাব শুধু একটা রাগের সাথে করছে না, তিরোভাব আবির্ভাবটা বিভিন্ন রাগের সঙ্গে হচ্ছে। যেমন মিয়াকি মল্লার সঙ্গে আপনার মেঘ মল্লারের করছে, যেমন সুরদাসী মল্লারের করছে, হ্যাঁ, এরকম আরও রাগের সঙ্গে মল্লারের একটা পার্থক্য, কীভাবে তিরোভাব আর আবির্ভাবের মধ্য দিয়ে উনি পার্থক্যটাকে বুঝিয়ে দিলেন এবং আনলেন, অপূর্ব, সে বলার বাইরে। হ্যাঁ, আর এত মনে রাখতে পারছি না, মনে করতে পারছি না। এটা আমার একটা বিশাল বড় জীবনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা অনেকটা এনকারেজড হয়েছেন এবং উপকৃত হবেন। হ্যাঁ, আশা করি আগত স্টুডেন্ট বা শিক্ষার্থীরা ঠিক এর থেকেও হয়তো আরও বড় জায়গা তৈরি করতে পারবে তাদের যোগ্যতার মধ্যে দিয়ে, এবং আমার ভিডিওটি যদি দেখে আমার মনে হয় তারা আরও উপকৃত হবে। ঠিক আছে, তাইলে আজকে আমি শেষেতে একটা রাগের উপর পরিচয় দিয়ে এবং তার বর্ণনা করে শেষ করছি। হ্যাঁ, সেই রাগটা হলো কামদ। কামদ রাগের উৎপত্তিটা কোথা থেকে? কল্যাণ ঠাট থেকে। আপনারা জানেন কল্যাণ ঠাটে কী কী পর্দা ব্যবহার হয় বা স্বর ব্যবহার হয়, সেটা আমি আলাদা করে আর বললাম না। বাদী রে সমবাদী পা, জাতি সম্পূর্ণ সম্পূর্ণ, অর্থাৎ 7টা পর্দাই ব্যবহার হয়। কারণ কল্যাণে তো 7টা পর্দারই ব্যবহার না, এবং উভয় মধ্যম লাগে। দুটো মাই ব্যবহার হচ্ছে, শুদ্ধ মধ্যম, কড়ি মধ্যম। তবে শুদ্ধ মধ্যমটা বলছে আরোহী অবরোহী দুটোতেই লাগছে, কিন্তু কড়ি মধ্যম শুধুমাত্র আরোহতে লাগছে। তাহলে এক কথায় কি বলা হচ্ছে? আরোহতে শুদ্ধ মধ্যম শুধু লাগছে, হ্যাঁ, আরোহ শুদ্ধ মধ্যম, আরোহ অবরোহ দুটোতেই শুদ্ধ মধ্যম লাগছে, কিন্তু তীব্র মধ্যম শুধু আরোহণে লাগছে। তাহলে আরোহণে কিন্তু শুদ্ধ মধ্যম ব্যবহার হচ্ছে না, অবরোহণে শুদ্ধ মধ্যম
তীব্র দুটোই ব্যবহার হচ্ছে। হ্যাঁ, তীব্র মধ্যমটা আরোহণে, তীব্র মধ্যমটা আমি মানে গুলিয়ে ফেলছি। তীব্র মধ্যমটা আপনার আরোহিতে অবরোহিতে, তীব্র মধ্যম এবং শুদ্ধ মধ্যমটা শুধুমাত্র আরোহিতে ব্যবহার হচ্ছে, মানে দুটো পর্দায়, মধ্যমের দুটো পর্দায় আরোহিতে ব্যবহার হচ্ছে, আর শুধু শুদ্ধ মধ্যমটা ব্যবহার হচ্ছে অবরোহণে। অবরোহণে করিমাটা ব্যবহার হচ্ছে না, এটাই হচ্ছে রাগের বৈশিষ্ট্য। হ্যাঁ, আর তাছাড়া বলছি এটার গাবার রাত্রির প্রথম প্রহর, পূর্বাঙ্গ প্রধান রাগ। তাছাড়া বলছে এইটা, এই রাগের, কামদ রাগের যে রূপটা কিভাবে প্রকাশ করব। দেখবেন পকরের মধ্য দিয়ে, পকরের সমষ্টিগত স্বরের মধ্য দিয়ে আমরা বারবার যখন রিপিট করি রাগের মধ্যে, তখনই রাগের রূপটা খুলে যায়। এবং সেক্ষেত্রে এখানে একটা নির্দিষ্ট স্বরের প্রয়োগ ব্যবহার করেছে, যেটার মধ্যে দিয়ে এই রাগের রূপটা খুলেছে। সেই পর্দাগুলো কি বা স্বরগুলো কি, সেটা বলছে যে রে থেকে সোজা পায়ে গেলে রাগের রূপটা একদম পরিস্ফুট হচ্ছে, অর্থাৎ পরিষ্কার হচ্ছে। রে থেকে পা সিধে গেলেই রাগের রূপটা খুলে যাচ্ছে। অবরোহণে বলছে গা বক্র, আর আরোহণে নি বক্র। আপনারা এটা পকরেই পেয়ে যাবেন বা অবরোহিতে পেয়ে যাবেন। আবার অনেকে কোমল নিটাকে বিবাদী স্বর হিসেবে ব্যবহার করছে, যদিও কোমল নিটা আমার রাগের মধ্যে অন্তর্ভুক্ত স্বর না। বিবাদী স্বরটাকে আমি ব্যবহার করতেও পারি, নাও করতে পারি, কারণ বিবাদী স্বরের ব্যবহারের কৌশলটা সবার জানা থাকে না, জানতে পারে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিবাদী স্বর কম্পালসারি হয়ে রয়েছে, যেটা আমাদের শাস্ত্রীয় মতে সেখানে তর্কের প্রশ্ন আসছে না। এক্সাম্পল আলাহিয়া বিলাবল। তা যাই হোক, এইখানে আবার এইটুকুনো বললাম। এবারে পকরটা বলছি, মা রে কমা পা কমা করিমা পা ধা পা কমা গামা পা কমা গামা রেসা। দেখেছেন, মা গা রেসা হচ্ছে না, গা রেসা হচ্ছে না। তাহলে ব্যবহারটা, গায়ের ব্যবহারটা কি করে হচ্ছে? অবরোহতে বক্রভাবে হচ্ছে, গামা রেসা হচ্ছে, মা গা রেসা হচ্ছে না বা গা রেসা হচ্ছে না, গামা রেসা। এটাই হলো পকরের রূপ, অবরোহতে বলছে। এবং আরোহী কি? সা রে কমা পা। এই রে থেকে আমি পাতে যাচ্ছি, কিন্তু এখানে কি হচ্ছে? রে থেকে পাতে যাচ্ছি মানে গা মা বাদ দিয়ে, তাহলে দুটো পদ্মা বাদ দিয়ে আমি সা রে কমা পা, তারপরে করিমা পা, করিমা পা ধা পা কমা, করিমা পা দিয়ে কমা, ধাপা দিয়ে কমা, নিধাসা। দেখছেন তো এখানে নিধাসা, নিসা যাচ্ছে না, ধানিসা যাচ্ছে না, নিসা যাচ্ছে না, কিন্তু নিধাসা যাচ্ছে। তাহলে নিটা বক্র হচ্ছে। আমি এইমাত্র বললাম যে আপনারা মানে জানতে পেরে যাবেন আরোহী অবরোহী এবং পকরের মধ্যে দিয়ে যে পর্দাগুলোর ব্যবহার কি করে হচ্ছে। মানে ঠাটেরই পর্দা ব্যবহার হচ্ছে, কিন্তু আমি তো যদি ঠাটের পর্দা দিয়ে ঠাটের রূপ যদি বহন করি, তাহলে তো আমার আসল রাগের রূপটা তো প্রকাশ পাবে না। আমি যখন থার্ড বেসিস কোনো রাগ আমি গাইছি বা বাজাচ্ছি বা পরিবেশন করছি, সেক্ষেত্রে আমার রাগের নিজস্বতাটাকে কি করে আমি প্রকাশ করব, তার চলনের মধ্য দিয়ে প্রকাশ করব, কিভাবে প্রকাশ করব, সেটা আমার গুরুর মুখ থেকে শিক্ষা নিতে হবে। একটা বলছে যে রে থেকে ডাইরেক্ট পা গেলে রাগের রূপটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তাছাড়া বলছে নিধাসা ধানিসা যাচ্ছে না আরোহিতে। তাহলে আরোহিতে কি হচ্ছে? নিটা বক্রভাবে ব্যবহার হচ্ছে আরোহিতে। আর অবরোহিতে কি হচ্ছে? গামা রেসা হচ্ছে, গাড়েসা হচ্ছে না বা মা গাড়েসা হচ্ছে না। তাহলে অবরোহিতে কি হচ্ছে? গাটা বক্রভাবে ব্যবহার হচ্ছে। এইটাই হলো রাগের রূপকে প্রকাশ করার একটা নিজস্বতা। রাগের
নিজে তার রাগের রূপকে প্রকাশ করার একটা নিজস্বতা, যেটা আমরা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিস্তারে এবং তানের মধ্যে দিয়ে এইভাবে চললে তাহলে আমি রাগটাকে প্রকাশ করতে পারবো। তাহলে ঠিক আছে, আজ এইটুকুনই থাকুক। আপনারা ভালো থাকবেন। আমার অভিজ্ঞতাকে আপনারা কতটা অ্যাকসেপ্ট করতে পারলেন কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন, আমি তাতে বেশি খুশি হব। আমাকে সাবস্ক্রাইব করবেন। আমাকে কি বলবো, আর এর থেকে বেশি কিছু বলতে পারছি না। ঠিক আছে, আপনারা ভালো থাকুন। নমস্কার।